আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এবছর সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বিগত সাল থেকে ইম্পর্টেন্ট 70টি প্রশ্ন দেখাবো। এই 70টি প্রশ্ন শিখলে ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটি হলো, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে রচনা করেন? উত্তর হচ্ছে ফাদার মানুয়েল দা এসম্পাও। ফাদার মানুয়েল দা এসম্পাও সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় লিসবন থেকে 1734 সালে এই প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। তারপরে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্বে। সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, তাই এটি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরগ্রাপক বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বরগ্রাপক বর্ণ রয়েছে দুইটি। এগুলো হচ্ছে ওই এবং ও। ওইটা হলো ও এবং রস্যু ই এর সমন্বয়ে গঠিত, আর ও হলো ও এবং রস্যা উ এর সমন্বয়ে গঠিত। তাহলে প্রশ্নে কিন্তু মাঝে মাঝে এটাও আসে যে ওই শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত, ওই শব্দটি কোন শব্দের, ও শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত। তখন আপনি এটা লিখবেন, এটা শিখতে হবে। তারপরে এক বিরাট সত্য বাক্যের সত্য কোন পদ? উত্তর হচ্ছে বিশেষ্য পদ। তারপর তুমি আছো জগৎ মাজারে, এখানে জগৎ মাজারে, মাজারের কোন মাজারে অনুসর্গটি অর্থবোধকতা কি? উত্তর হচ্ছে ব্যক্তি। তারপরে ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে? উত্তর হচ্ছে অবিমিষ্যকারী। নিতান্ত মন্দভাগ্য, নিতান্ত মন্দভাগ্য শব্দের অর্থ ইঁদুর কপালে এবং আট কপালে দুইটাই হয়। নিতান্ত মন্দভাগ্য মানে আট কপালেও হবে, ইঁদুর কপালেও হবে, তবে এখানে ইঁদুর কপালে আছে তাই আমরা ইঁদুর কপালে শব্দটিকে সিলেক্ট করতেছি। তবে জেনে রাখা ভালো যে আট কপালে এটাও সঠিক, কিন্তু এখানে ইঁদুর কপালে যদি দুইটাই যদি অপশনে থাকে তাহলে আমরা আগে ইঁদুর কপালেটাকে সিলেক্ট করব, আর ইঁদুর কপালে না থাকলে আট কপালেটাকে সিলেক্ট করব। তাহলে অশ্ব শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে পাথার বা প্রস্তর। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ অর্থ হচ্ছে বজ্র আটুনি ফষ্টা গেরু। দেখুন, এতে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ অর্থ হচ্ছে ছোট ছোট বিষয়ে হিসাব করা কিন্তু বড় বিষয়ে উদাসীন, অর্থাৎ বড় বিষয় হিসাব না করে ছোট বেহিসাবি হয়ে ছোট ছোট বিষয়গুলোকে হিসাব করা, ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে মেতে থাকা হচ্ছে বজ্র আটুনি ফষ্টা গেরু বা পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। কোনটি লিঙ্গান্তর হয় না? উত্তর হচ্ছে কবিরাজ শব্দটি লিঙ্গান্তর হয় না। তারপরে মতৈক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে মত যোগৈক্য। মত যোগৈক্য, এটা হলো মতৈক্য। তারপরে আমরা পরবর্তী শব্দটি দেখতে পাচ্ছি যে অম্বু। অম্বু শব্দের সমার্থক শব্দ বা শব্দের অর্থ কি? বন্ধুরা, এখানে অম্বু শব্দের সমার্থক শব্দের অর্থ হচ্ছে, অম্বু শব্দের সমার্থক হচ্ছে, অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। হ্যাঁ, তো আমরা অম্বুর পাশাপাশি পানি শব্দের আরো অনেকগুলি সমার্থক শব্দ রয়েছে, সেগুলোও বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। তাই আপনি যদি সমার্থক শব্দ শিখতে চান তাহলে সবগুলা শিখতে হবে, ইম্পর্টেন্ট গুলা। তো এখন আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বারবার ঘুরে ফিরে আসে সেগুলা লিখে দিচ্ছি, এগুলো অবশ্যই শিখে ফেলবেন। এখানে পানি শব্দের সমার্থক শব্দ, পানি শব্দের সমার্থক শব্দ হচ্ছে নির্বাড়ি। তারপর হচ্ছে অম্বু অম্বু, পয়, এটা হচ্ছে পয়, পয় তয়। তাহলে পানি শব্দের সমার্থক হচ্ছে বাড়ি, নির, অম্বু অম্বু, পয় তয়, সলিল অপম, সলিল অপ, অর্ণ, উদক। এই যে আমি এখানে 10টি শব্দ লিখলাম, এই 10টি শব্দ হলো পানি শব্দের সমার্থক শব্দ। বিশ্বাস করেন, বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে পানি শব্দের সমার্থক শব্দ এই 10টি থেকেই আসে। তা আপনি যদি এই 10টি শব্দ শিখে যান তাহলে কিন্তু খুব সহজে পানি শব্দের সকল সমার্থক শব্দ শিখে ফেলতে পারবেন এবং পরীক্ষা কিন্তু 1 মার্কস কমন পাবেন। তো আপনাকে এখন আমি আরো 20টি শব্দের সমার্থক শব্দ শিখাবো,
শুধুমাত্র এই 10টি শিখার মাধ্যমে, অর্থাৎ নতুন করে আর শিখতে হবে না। তাহলে দেখুন ম্যাক শব্দের যে সমার্থক শব্দ, ম্যাক শব্দের সমার্থক শব্দ কিভাবে শিখবেন? এই যে পানি শব্দের শেষে যদি এই ধর বা দি থাকে, কোনো শব্দের শেষে যদি ধর বা দ থাকে, কোনো শব্দের শেষে যদি ধর বা ধ থাকে, তাহলে বুঝবেন সেটা ম্যাক শব্দের সমার্থক শব্দ। যেমন নিরদ, এই যে নির হচ্ছে পানি, আর নিরের শেষে যদি আমি একটা ধ যোগ করে দেই নিরদ, তাহলে হয়ে যাবে ম্যাক। তারপরে বাড়ি, বাড়ি হলো পানি, বাড়ির শেষে যদি ধ যোগ করে দেই বারিদ। অথবা অম্বু, অম্বু শব্দের অর্থ পানি, অম্বু শব্দের শেষে যদি ধর যোগ করে দেই অম্বুধর, মানে হচ্ছে ম্যাক। অথবা অম্বুদ, অম্বুদ শব্দের অর্থ ম্যাক। অর্থাৎ কোন শব্দের শেষে ধর বা ধ থাকলে বুঝবেন সেটা ম্যাক শব্দের সমার্থক শব্দ। আর পানি শব্দের শেষে সাধারণত ধর বা ধ যোগ করলে ম্যাক শব্দের সমার্থক শব্দ পাওয়া যায়। তারপরে আমরা এবার দেখব সমুদ্র শব্দের সমার্থক শব্দ। সমুদ্র, সমুদ্র শব্দের সমার্থক শব্দের শেষে পাওয়া যায় ধি বা নিধি। কোন শব্দের শেষে ধি বা নিধি থাকলেই বুঝে নেবেন সেটা সমুদ্র শব্দের সমার্থক শব্দ। যেমন নিরনিধি, নিরোধি, বাড়ি নিধি, বাড়িধি, অম্বুধি, অম্বুনিধি, পয়োধি, তয়োধি, সলিলিধি, সলিধি ইত্যাদি, অপনিধি ইত্যাদি থাকলে সেটা বুঝতে হবে সেটা সমুদ্র শব্দের সমার্থক শব্দ। তো বন্ধুরা খুব সহজে কিন্তু আপনি 3টা পানি, মেঘ, সমুদ্রের সকল সমার্থক শব্দ শিখে ফেললেন। এটা স্ক্রিনশট দিয়ে রাখুন, এটা আপনার যে কোনো চাকরি পরীক্ষায় কাজে লাগবে। তাহলে পরবর্তী প্রশ্নটি, সোনার তৈরি, বিশেষবাসী, নকশিকাঁথার মাঠ এগুলো কোন শ্রেণীর বিশেষ্য? উত্তর হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। দেখুন সোনার তৈরি শব্দটি হচ্ছে একটি কাব্যগ্রন্থের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে বিশেষবাসী কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, নকশিকাঁথার মাঠ হচ্ছে জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ। অর্থাৎ এগুলো হচ্ছে কাব্যগ্রন্থের নাম, তাই এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তারপরে এক থালাতে খাবো মোরা, আমরা জানি যে স্থান, কাল, সময় বা বিষয় বুঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক। আর হচ্ছে তে বিভক্তি হচ্ছে সপ্তমী, অর্থাৎ এ এ অ তে, এই 3টা হলো কি সপ্তমী বিভক্তি। তাহলে আমরা পেলাম এক থালাতে খাবো মোরা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, ক নাম্বার। তারপরে ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখনার এখানে, হেতা নয় অন্য কোথা, অন্য কোথা অন্য কোনখানে কবিতাংশটির কোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? উত্তর হচ্ছে বলাকা কবিতার অংশ। তারপরে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, এখানে হচ্ছে যেখানে সেখানে, যেখানে সেখানে তারপরে যেখানে সেখানে, তারপর হচ্ছে যিনি তিনি ইত্যাদি থাকলে আমরা জানি বাক্যটি হচ্ছে একটি জটিল বাক্য। আসলে গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার, যথা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য হলো সাধারণত একটা থাকবে, তাহলে সেটা বলবো আমরা সরল বাক্য। আর হচ্ছে যদি যেখানে সেখানে, যেখানে সেখানে, তারপরে যিনি তিনি ইত্যাদি থাকে তাহলে সেটা জটিল বাক্য। আর যদি এবং, ও, কিন্তু, আর ইত্যাদি থাকে তাহলে বলবো সেটা হলো কি যৌগিক বাক্য। তাহলে আমরা পরবর্তী শব্দটি দেখি, সেন্টেন্সটি, ফরাসি ভাষার শব্দের উদাহরণ কোনটি? ফরাসি, দেখুন ফরাসি হচ্ছে আলাদা একটা ফ্রান্সের ভাষার নাম ফরাসি। হ্যাঁ, তাহলে এই ফার্সি হচ্ছে ইরানের ভাষার নাম। ফার্সি এবং ফরাসি হচ্ছে আলাদা 2টা ভাষা। তাহলে ফরাসি শব্দ কোনটা? কুপন। ফরাসি শব্দ, এই 3টা শব্দ ইম্পর্টেন্ট, কুপন, রেস্তোরাঁ, কার্তুস। কুপন, রেস্তোরাঁ, কার্তুস হচ্ছে ফরাসি শব্দ। ফরাসি শব্দ হচ্ছে কুপন, রেস্তোরাঁ, কার্তুস। তাহলে বন্ধুরা পরবর্তীতে 30 বসন্তের ফুল কাব্যগ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে আশরাফ সিদ্দিকী। শৈবাল শব্দের সঙ্গে বহুবচনে কোন রূপটি মানানসই? উত্তর হচ্ছে দাম রূপটি মানানসই। ম্যানিফেস্টো শব্দের প্রতিশব্দ কি? ইশতেহার। সিনোনিম অফ পারকিউসাইট, পারকিউসাইট মানে হচ্ছে এক্সট্রা পে। দেখুন এখানে অ্যান্সার দেওয়া বেনিফিট, কিন্তু এই পারকিউসাইট, পারকিউসাইটের সঠিক অর্থ হচ্ছে এক্সট্রা পে। এক্সট্রা পে অর্থাৎ অ্যান্সারে যদি এক্সট্রা পে থাকে তাহলে এক্সট্রা পে দাগাবেন, আর যদি এক্সট্রা পে শব্দটি না থাকে, না থাকলে পরবর্তীতে বেনিফিট দাগাবেন। তাহলে সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারফিডিয়াস, পারফিডিয়াস হচ্ছে ট্রেসারাস। এখানে পারফিডিয়াস মানে হচ্ছে বিশ্বাসঘাতকতাপূর্ণ বা প্রতারণাপূর্ণ, আর হচ্ছে ট্রেসারাস, ট্রেসারাস শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতাপূর্ণ বা প্রতারণাপূর্ণ। তারপর পরবর্তী শব্দটির অর্থ দেখি আমরা, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রোটেড। আমরা জানি
রোটেট শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণন বা ঘুরানো বা পেঁচানো। ঘুরানো অর্থাৎ আমরা যখন বলি যে আমাদের মোবাইলটা রোটেট করতে হবে অর্থাৎ ঘুরাতে হবে, তাই না? এই রোটেট মানে হচ্ছে ঘুরানো। আর স্ট্রেইটেন, স্ট্রেইটেন মানে হচ্ছে সোজা। তাহলে এই অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তাহলে এই রোটেটের বিপরীত শব্দ হচ্ছে স্ট্রেইটেন। ইডিয়ম, ইডিয়ম হচ্ছে থ্রো থিক অ্যান্ড থিন মানে হচ্ছে ইন অল সিচুয়েশন, খ নাম্বারটা অ্যান্সার। এ ভার্ব দ্যাট অ্যাক্ট অ্যাজ আ নাউন ইজ কল্ড জিরান। দেখুন এই যে ভার্বটা, ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা হবে জিরান। আর যদি ভার্বটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন কি হবে? ভার্বটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলে পার্টিসিপল। তাহলে ভার্ব যদি নাউনের মতো কাজ করে জিরান, ভার্ব যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে পার্টিসিপল। তাহলে এখানে ভার্বটা নাউনের মতো কাজ করে, তাই এটা হবে জিরান। তাহলে অ্যানিম্যাল ফার্ম ওয়াজ রিটেন বাই জর্জ ওয়েল। তাহলে হুইচ ইজ কারেক্ট স্পেলড হচ্ছে কুই, কুইটা হচ্ছে কারেক্ট। তারপরে 60th অ্যানিভার্সারি অফ এন ইম্পর্টেন্ট ইভেন্ট ইজ কল্ড ডায়মন্ড জুবলি। দেখুন 50 বছর হচ্ছে গোল্ডেন জুবলি, 60 বছর হচ্ছে ডায়মন্ড জুবলি। হ্যাঁ, তারপরে কমিউনিকেশন লিঙ্কস, কমিউনিকেশনস লিঙ্ক বাই হুইচ ইনফরমেশন ইজ রিসিভ ফ্রম স্পেস, অর্থাৎ মহাকাশ বা স্যাটেলাইট থেকে পৃথিবীতে তথ্য গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় ডাউন লিঙ্ক, গ নাম্বার। টু নেম থিংস অন আ লিস্ট ওয়ান বাই ওয়ান ইজ কল্ড এনুমিরেট, অর্থাৎ ক্রমানুসারে। ড্রয়িং অর রাইটিং অন আ ওয়াল এক্সেপ্ট ইন পাবলিক প্লেস ইজ কল্ড গ্রাফিটি। তারপরে হুইচ হুইচ ইজ দ্য মোস্ট সিমিলার ইন মিনিং টু ওয়ার্ড আন্ডারলাইন্ড ইন দ্য সেন্টেন্স। ডু নট গেট আপসেট ট্রাইবাল ম্যাটার্স, অ্যাবাউট ট্রাইবাল ম্যাটার্স। যখন বলা হয়েছে ডু নট গেট আপসেট অ্যাবাউট ট্রাইবাল ম্যাটার্স, অর্থাৎ অগুরুত্বপূর্ণ বা ক্ষুদ্র বিষয়ে হতাশ হয়েও না বা ক্ষুদ্র বিষয়ে আপসেট হয়েও না, এটা বুঝিয়েছে এই সেন্টেন্স দ্বারা। অর্থাৎ আনইম্পর্টেন্ট হবে এটার অর্থ। হ্যাঁ, ট্রাইবাল মানে আনইম্পর্টেন্ট, মানে অগুরুত্বপূর্ণ। হি ইউজ টু ওয়ার্ক ইন দ্য সিটি, এখানে ট্যাগ কোশ্চেন হবে ডিডন্ট হি, কারণ এখানে ইউজ টু আছে পাস্ট টেন্স, তাই ডিডন্ট হি হবে। তাহলে হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে, দেখুন হি ফিলস বেটার টুডে, অলরেডি বেটার আছে তাই কম্পারেটিভলি শব্দটির কোনো প্রয়োজন নাই, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে ইনকারেক্টলি ইউজড। মাই ডেস্ক ইজ আ ম্যাস, ম্যাস মানে অগোছালো, মাই ডেস্ক ইজ আ ম্যাস, আই শুড ক্লিন ইট, অর্থাৎ আমার ডেস্কটা হচ্ছে অগোছালো, আমার এটি পরিষ্কার করা উচিত। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম ফিজিক্স, ফিজিক্স হচ্ছে একটা সাবজেক্ট যার অর্থ পদার্থবিজ্ঞান, তাই এই যে এসটা কোনো নাম্বার না বরং এই ফিজিক্স শব্দটির অংশ, তো এটা একটা সিঙ্গুলার ফর্ম। হোয়াট ইজ দ্য ফেমাইন জেন্ডার অফ সোয়াইন, সোয়াইন মানে কি হচ্ছে গ্রামের বালক, আর হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে নিম্ফ, নিম্ফ হচ্ছে গ্রাম্য বালিকা। তারপর হচ্ছে আই লিভ ইন দ্য বিগ হাউস এট দ্য কর্নার, দেখুন এখানে অন দ্য কর্নার হবে, এখানে যদি অ্যাট থাকতো তাহলে আমরা দিতাম অ্যাট দ্য কর্নার, এখানে অন আছে তাই হবে অন দ্য কর্নার, অ্যাট না থাকলে অন। তারপরে বাট থিংস উইল ইমপ্রুভ টুমোরো, পরিস্থিতি ভবিষ্যতে ভালোর দিকে হওয়ার অর্থে এখানে ইমপ্রুভ বসবে। হ্যাঁ, তারপর বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এখানে 2 পাই, এখানে 2 আর মানে হচ্ছে ব্যাস। এখানে দেখুন এখানে যদি আমরা আরটাকে মানে হচ্ছে ব্যাসকে দ্বিগুণ করে দেই তাহলে হবে কি আর 2 আর, এখন 2 আর কে আমরা যদি স্কোয়ার করি তাহলে 4 আর হবে, অর্থাৎ হচ্ছে 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। তারপরে বার্ষিক 4.5 টাকার মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 826 টাকা হবে। দেখুন বন্ধুরা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রায় সময় আসে। এখানে দেখুন এখানে কি দেওয়া নেই, এখানে মুনাফাও দেওয়া নেই। যদি মুনাফা দেওয়া থাকতো তাহলে আমরা তো খুব সহজে, এখানে বলা হয়েছে আসল বের করতে। হ্যাঁ, বার্ষিক 4.5 টাকার মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 826 টাকা হবে। এখানে যদি মুনাফার হার মুনাফা দেওয়া থাকতো তাহলে আমরা আই সমান সমান পি এন আর বাই 100 এই সূত্র দিয়ে কিন্তু খুব করে ফেলতাম সহজে, কিন্তু এখানে তো মুনাফা দেওয়া নেই, তাহলে আমরা আসলটা কিভাবে বের করব? এখানে দেওয়া হচ্ছে মুনাফা আসল, সেজন্য আমরা অন্য একটা সূত্র ইউজ করতে হবে আসল বের করার। সরাসরি আসল বের করার একটা সূত্র আছে, সেটা হলো পি সমান সমান 100 এ 100 এ 100 100 যোগ এন আর।
100 যোগ এন আর। তাহলে এটা দিয়ে এখন আমরা সূত্রটা রেপ্লিকেশন করি। এখানে এ হচ্ছে মুনাফা আসল, হ্যাঁ, 100 এ যোগ 100 যোগ এন আর, এই সূত্রটা এখন আমরা অ্যান্সার বসিয়ে দেখি মান। দেখুন এখানে 100 গুণন হচ্ছে এই যে মুনাফা আসল 826, আর হচ্ছে 100 যোগ হচ্ছে 100 যোগ এখানে কি দিতে হবে, এখানে দেওয়া আছে সময় হচ্ছে 4 বছর, আর গুণন হচ্ছে কি, গুণ হচ্ছে মুনাফার হার হচ্ছে 4.5। তাহলে এখন যদি আমরা এটাকে করি, এটাকে যদি কাটাকাটি করি, তাহলে দেখুন এখানে এখানে 4 ছাড়া 16, আর হচ্ছে হাফ আছে, তাহলে 8-এর হাফ হচ্ছে 2, তাহলে 16 আর 2 হয় 18, তাহলে 118, আর উপরে হচ্ছে 826 গুণন 100। তাহলে এখন দেখুন এই যে আমরা যদি 118কে 826কে 118 দ্বারা ভাগ করি তাহলে হয় 7, আর হচ্ছে এখানে 100 গুণ করলে 7কে 100 দিয়ে গুণ করলে হয় 700। তাহলে অ্যান্সার হচ্ছে এই খ নাম্বারটা 700। তাহলে পরবর্তী প্রশ্ন দেখুন, কোন সংখ্যাটি সবচেয়ে বড়? এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা, গ নাম্বার। এখানে এই যে √03 করলে এটা হয় 0.54, অর্থাৎ এটা সবচেয়ে বড়। 5, 9, 13, 17 ধারাটির 165তম পদ কত? আমরা জানি a প্লাস n-1 d ইজ ইকুয়াল টু তম পদ, হ্যাঁ। তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে এখানে এর মান হচ্ছে 5, আর হচ্ছে 9 থেকে 5 বাদ দিলে হয় 4, অর্থাৎ হচ্ছে পার্থক্য হচ্ছে 4। তাহলে এখানে আমরা মানগুলো বসাই, 5 n-1/4, n-1 ইন্টু 4, তারপর হচ্ছে 165। তাহলে এখন আমরা যদি 5 এই 165 থেকে 5 বাদ দিয়ে 160, তারপরে 4n সমান সমান 164, n সমান সমান হচ্ছে এই যে 164কে আমরা ইয়ে দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে 4 ছাড়া 16, 4 একে 4, 41। তাহলে অ্যান্সার 101, অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এর 41তম পদ হচ্ছে 165। তাহলে 46 নম্বর প্রশ্ন, টাকায় 6টি জিনিস ক্রয় করে টাকায় 4টি জিনিস বিক্রি করলে শতকরা কত লাভ হবে? বন্ধুরা আমরা জানি হচ্ছে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কিন্তু বন্ধুরা যদি টাকা না দিয়ে দেওয়া থাকে, শুধু কতটি অর্থাৎ সংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে লাভ সমান সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখানে দেখুন লাভ হচ্ছে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা সমান লাভ, যদি সংখ্যা দেওয়া থাকে। এখানে দেখুন এখানে 6টি জিনিস ক্রয় করছে টাকায়, ধরুন 1 টাকায় 6টা জিনিস আপনি ক্রয় করলেন, তারপরে ওই 1 টাকাতে আপনি 4টা জিনিস বিক্রি করলেন, তাহলে আপনার লাভ কয়টা হলো? লাভ হলো 2টা, তাই না? তার মানে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা যদি আপনি দেন তাহলে কি পাবেন? তাহলে লাভ পাবেন। তাহলে আমরা লাভ সমান, তাহলে বলছে শতকরা কত লাভ হবে, তাহলে লাভ সমান সমান কি পাবো আমরা? লাভ সমান হচ্ছে এখানে ক্রয় সংখ্যা হচ্ছে কত, ক্রয় সংখ্যা হচ্ছে 4, বিক্রয় সংখ্যা হচ্ছে 4, আর হচ্ছে লাভ হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2, আর হচ্ছে 100। তাহলে এখন আমরা যদি এটা এটা কাটি তাহলে হবে হচ্ছে হাফ। তাহলে হাফ গুণন হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 50%, তাই না? 50% লাভ। তাহলে এখন 1 একরে 5% সমান কত বর্গ গজ? এখানে দেখুন 1 একর সমান সমান হচ্ছে 4840 বর্গ গজ। তাহলে এখন এই 4840 গুণন হচ্ছে 5%, তাহলে এইটা। তাহলে আমরা এখন এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 20, আর এই শূন্য কাটা, তাহলে এই 484কে 2 দ্বারা ভাগ করলে হয় কত? 2 দ্বারা ভাগ করলে 242। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এরপর কোনটি মূলদ সংখ্যা? এখানে এই যে √09 হচ্ছে 0.3, তাই এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা। তারপরে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? উত্তর হচ্ছে 16 গুণ। আপনি অঙ্ক না করে ভাবুন, দেখুন একটা সরল রেখা, এটা ধরুন যে একটা সরল রেখা। এখন এই সরল রেখার পুরোটার উপর যদি আপনি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন, এই পুরোটার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন, আর এটার 4 ভাগের 1 ভাগ, তাই না? এই 4 ভাগের 1 ভাগ হলো এইটুকু। তাহলে এইটুকুর উপর একটা বর্গক্ষেত্র করলেন, তাহলে এই যে এইটুকু করলেন, এই ছোট অংশটা বলছে এই বড় অংশটা এই ছোট অংশের কত গুণ? তাহলে দেখুন এই বড় অংশটা ছোট অংশের 16 গুণ বড়, হ্যাঁ।
16 গুণ 12 কিভাবে হিসাব করে বুঝবেন? এই দেখুন, এখানে একটা দাগ টেনে দিই, এখানে একটা দাগ টেনে দিই, এখানে একটা দাগ টেনে দিই, তারপরে এই 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 এখন দেখুন, হিসাব করে দেখুন, এখানে 16 গুণ 12, এই যে 1 2 3 4, 1 2 3 4, 4 ছাড়া 16, অর্থাৎ এই ছোট বর্গক্ষেত্রটা বড় বর্গক্ষেত্রটা ছোটটা 16 গুণ 12। তাহলে পরবর্তীটা দেখি 48, 2:3 এর সমতুল্য অনুপাত কোনটি? উত্তর হচ্ছে, দেখুন 2 কে 2 দিয়ে গুণ করলে হয় 4, আবার 3 কে 2 দিয়ে গুণ করলে হয় 6, অর্থাৎ এটা হচ্ছে সমতুল্য অনুপাত, গ নাম্বার। তারপরে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 15 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন বন্ধুরা আমাদের কাছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া নেই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান বের করার জন্য আমরা কি করবো? একটি সূত্র ইউজ করব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এখানে দেখুন, এখানে আমরা জানি যে এখানে অলরেডি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার আর হচ্ছে 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 15, তাহলে 8 8 64 আর হচ্ছে 4 15 60, তাহলে হচ্ছে এখানে 4, আর এখানে 4 কে যদি আমরা এক্স ওয়াই এর মান, তাহলে কত হয়? এক্স ওয়াই এর মান হচ্ছে 4 কে রুট করলে অর্থাৎ 4√2। তাহলে এখন আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই এর মান 2। এখন এখানে দেখুন, এখানে এখানে দেখতেছেন, এখানে আমরা আগে পেয়েছি হচ্ছে এক্স ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মান 8। এখন যদি এক্স মাইনাস ওয়াই এর মানটা বসিয়ে দিই, তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ 16 হচ্ছে অ্যান্সার। তারপর বন্ধুরা 50 নম্বর অঙ্ক বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর মান কত? উত্তর এটা এভাবে করবেন, সমীকরণ থেকে এই সমীকরণটাতে এখানে দেখুন এক্স স্কোয়ার প্লাস 1 এই বাম পাশে রেখে মাইনাস √5xটাকে ডান পাশে নিয়ে যাবেন, তাহলে এরকম হবে। তারপরে এক্স দ্বারা ভাগ করে দিবেন, তাহলে এটা পাবেন। তাহলে এরপরে আপনি আবার ইয়ে করলে এই যে আবার যদি আপনি এটাকে ক্যালকুলেশন করেন, তাহলে অ্যান্সারটা হবে 3, অর্থাৎ গ নাম্বারটা। তাহলে 51 নম্বর প্রশ্ন, সময় স্বল্পতার জন্য আপনাকে অঙ্ক করে দেখাচ্ছি না, দ্রুত শেষ করতে হবে, অনেকক্ষণ হয়ে গিয়েছে। a মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 3 হলে এক্স মাইনাস এ মাইনাস 1 বাই এ কিউবের মান কত? অর্থাৎ এখানে দেখুন, আমি অলরেডি ব্যাখ্যা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, এর মান হবে 36। কিভাবে হয় একটু করে দেখাই। এখানে দেখুন যে এখানে হচ্ছে কি, এখানে বলা হচ্ছে a মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু কত? 3, তাই না? তাহলে এখন আমরা এটাকে তো এইভাবে লিখতে পারি যে এটাকে এভাবে লেখা যায়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 51 নম্বর অঙ্কটা। 51 নম্বর অঙ্কটা হচ্ছে মূলত a মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 3, তাহলে এটার মান কত? আমরা জানি এখানে বলা হয়েছে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। আমরা জানি এটার একটা সূত্র আছে, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি, এই সূত্রটা, তাই না? তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে যে 3 কিউব, তারপরে 3 কিউব হবে প্রথমে, তারপর হচ্ছে প্লাস 3, এখানে 3 ইন্টু 3, তাহলে 27, আর হচ্ছে 3 3 9, তাহলে 36 অ্যান্সার। অর্থাৎ আপনি এই সূত্রটা প্রয়োগ করবেন, এই সূত্রটা প্রয়োগ করতে হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু প্লাস 3ab এ মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে পরবর্তীতে এখন এক্স মাইনাস 4 মাইনাস এক্স বাই 3 প্লাস 1 0 হলে এর সমাধান কত? উত্তর হচ্ছে 12। এই যে এখানে সমাধানটা আমি করে দিয়েছি, দেখে নেবেন। তারপর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ √3/4 এ স্কয়ার, তাই না? তো এ স্কয়ার 26, তো এটাকে ক্যালকুলেট করলে আপনি এর মানটা বের করবেন, এর মান বের করলে হয়ে যাবে কত? 7.75 মিটার। তারপর হচ্ছে log 4 টু log 4
টু অর্থাৎ 256 256 লগ 4 লগ 4 256 এটার মান কত? এটা হচ্ছে আমরা জানি যে 256 কে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে 4 গুণন 4 গুণন 4 গুণন 4, তাই না? অর্থাৎ 4টা 4 টু দি পাওয়ার 4। এখন আমরা জানি যে লগ এ এর মান হচ্ছে 1, তাহলে এই যে এটাকে যদি আপনি এভাবে করেন তাহলে আর হচ্ছে কি, তাহলে পাবেন হচ্ছে 4 অ্যান্সার। তাহলে পরবর্তীতে দেখুন আপনি পরবর্তী সংখ্যাটি, কমনওয়েলথভুক্ত দেশ কয়টি? উত্তর হচ্ছে 56টি। তারপরে গণতন্ত্র, জনকল্যাণ, পুঁজিবাদ, এই তিন সমন্বয়ে গড়া কল্যাণ রাষ্ট্রের ধারণা প্রবক্তা হচ্ছে টি.এইচ. মার্শাল। দেখেন টি.এইচ. মার্শাল, গণতন্ত্র, জনকল্যাণ, পুঁজিবাদ, এটার ইয়েকে ধারণার প্রবক্তা হচ্ছে টি.এইচ. মার্শাল। এমবাপ্পে হচ্ছে ফ্রান্সের ফুটবলার। তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ জন্মগ্রহণ করেন। এটা এখন আর ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষায় আসবে না, কিন্তু এই প্রশ্নটি যেহেতু বিগত সালের প্রশ্নের আলোকে তাই আপনাদেরকে দেখালাম। ওয়ানগালা বাংলাদেশের কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসব? হচ্ছে ওয়ানগালা গারো। দেখুন এই যে উৎসবগুলো মনে রাখার একটা টেকনিক আছে, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যতগুলা উপজাতি আছে সব উপজাতির ধর্মীয় উৎসব মনে রাখার দুইটা সূত্র আছে বা ছন্দ আছে। এই দুইটা শিখলে আপনি সকল উপজাতির ধর্মীয় উৎসব শিখে নিতে পারবেন। এটা হচ্ছে গারোয়ান চাবি রেখে জলসা দেখে। এই যে গারোদের ধর্মীয় উৎসবের নাম ওয়ানগালা, অর্থাৎ গারো মানে গারোয়ান মানে হচ্ছে গারোদের গারো একটা উপজাতি, আর ওয়ানগালা এই ওয়ান দ্বারা ওয়ানগালা বোঝায়, অর্থাৎ গারোদের ধর্মীয় উৎসব ওয়ানগালা। চা দিয়ে চাকমা, বি দিয়ে বিজু, রেখে দ্বারা রাখাইন, আর জলকেলি, রাখাইনদের উৎসবের নাম হচ্ছে জলকেলি। তাহলে রাখাইনদের উৎসবের নাম হচ্ছে জলকেলি। আর হচ্ছে সান্দ্রে, রাখাইনদের আরেকটা উৎসব হচ্ছে সান্দ্রে। তাহলে পরীক্ষা যদি প্রশ্নে আসে যে ওয়ানগালা কাদের ধর্মীয় উৎসব? উত্তর হচ্ছে গারোদের। বিজু কাদের ধর্মীয় উৎসব? চাকমাদের। রাখাইনদের ধর্মীয় উৎসব কি? উত্তর হচ্ছে জলকেলি আর হচ্ছে সান্দ্রে। এখন আরেকটি সূত্র আছে, সেটা হলো মাসা শোষা এই যে মাসা শোষা, আরেকটা হচ্ছে মুছিয়ে, মাসা শোষা মুছিয়ে মোমো খায়। মাসা শোষা মুছিয়ে মোমো খায়। এই যে এটা মারমাদের, মাসা দিয়ে মারমা, মা দিয়ে মারমা, আর সা দিয়ে সাংরাই, অর্থাৎ মারমাদের ধর্মীয় উৎসবের নাম সাংরাই। ছয়টা সা দিয়ে সাঁওতাল, আর হচ্ছে সৌ দিয়ে সোহরাই, সাঁওতালদের ধর্মীয় উৎসবের নাম সোহরাই। মু দিয়ে মুরংদের ধর্মীয় উৎসবের নাম সিয়াসত। আর হচ্ছে ম দিয়ে হচ্ছে মণিপুরি, আর হচ্ছে ম দিয়ে হচ্ছে মহারাম লীলা, অর্থাৎ মণিপুরীদের ধর্ম উৎসবের নাম মহারাম লীলা। তো আপনাদেরকে এই দুইটা ছন্দের মাধ্যমে এখন 60টি উপজাতির ধর্মীয় উৎসব গুলো শিখিয়ে দিলাম। এইটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন, তাহলে আপনার যে কোনো চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এই 60টি উৎসব থেকেই আসবে। এর বাইরে যদি উপজাতিদের ধর্মীয় উৎসব নিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে এই 60টি উৎসবের বাইরে আর কোনো উৎসব আসবে না। তো আপনি এই 60টি কোন উপজাতির ধর্মীয় উৎসব কোনটা, এটা শেখার জন্য এই দুইটা ছন্দ মনে রাখবেন। গারোয়ান চাবি রেখে জলসা দেখে, মাসা শোষা মুছিয়ে মোমো খায়। গারোদের ধর্মীয় উৎসবের নাম ওয়ানগালা, চাকমাদের ধর্মীয় উৎসবের নাম বিজু, রেখে দ্বারা রাখাইনদের ধর্মীয় উৎসব জলকেলি এবং সান্দ্রে। মাসা দ্বারা মারমা, তাদের ধর্মীয় উৎসবের নাম হচ্ছে সাংরাই। শোষা সাঁওতালদের ধর্মীয় উৎসবের নাম সোহরাই। মুছিয়ে মুরং, আর হচ্ছে তাদের ধর্মীয় উৎসবের নাম ছিয়াছদ। আর হচ্ছে মম দ্বারা হচ্ছে মণিপুরি, ম দ্বারা হচ্ছে মহারাম লীলা, অর্থাৎ এই মণিপুরীদের ধর্মীয় উৎসব মহারাম লীলা। মুরংদের হচ্ছে সিয়াসং। তাহলে পরবর্তী প্রশ্নটি আমরা দেখি। মহারাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেখুন এই প্রশ্নটি এখন আর গুরুত্বপূর্ণ না, এখন যদি প্রশ্ন আসে তাহলে আসবে শাহাবুদ্দিন চুপ্পু কততম রাষ্ট্রপতি? উত্তর হচ্ছে 22তম। আর হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি যিনি হবেন তিনি হবেন 23তম।
আর আমাদের যিনি আছেন বর্তমানে রাষ্ট্রপতি মেজর হাফিজ, তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তাহলে পরবর্তী প্রশ্ন 61, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তৎকালীন মন্ত্রী মহোদয়ের নাম কি? এটাও ইম্পর্টেন্ট না, এখন আর আসবে না। তাসনিম কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর হচ্ছে ইরানের। বিমস্টেক কোন সালে গঠিত হয়? উত্তর হচ্ছে 1997 সালে। তারপর হচ্ছে এটার সদর দপ্তর কোথায়? বাংলাদেশে। তারপর হচ্ছে বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয় হচ্ছে মার্চ মাসের 3য় মঙ্গলবার। তাহলে পরবর্তী, বলিবার কোন দেশের মুদ্রার নাম? উত্তর হচ্ছে ভেনেজুয়েলা। বাংলার কোন ঋতুকে ঋতুরাজ বলা হয়? উত্তর হচ্ছে বসন্ত। তারপরে শিশুদের জরুরি তহবিল ও অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক কোন সংস্থা? উত্তর হচ্ছে জাতিসংঘের কোন সংস্থা শিশুদের তহবিল এবং অধিকার নিয়ে কাজ করে? উত্তর হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। আর ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। কম্পিউটার অস্থায়ী মেমোরি কোনটি? অস্থায়ী হচ্ছে র্যাম। দেখুন, কম্পিউটার প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম এবং রোম, দুটাই প্রাইমারি মেমোরি, কিন্তু রোম হচ্ছে স্থায়ী মেমোরি, র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। অন্যদিকে হার্ড ডিস্ক এইচডিডি যেটা আছে, এইচডিডি এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, কিন্তু এটা একটা স্থায়ী মেমোরি। এই র্যামকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। আর না, এটা র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি, আর রোম হচ্ছে নন ভোলাটাইল অর্থাৎ স্থায়ী, আর ভোলাটাইল মানে অস্থায়ী, মানে হচ্ছে র্যাম। তাহলে মাই লাইফ আত্মজীবনীমূলক গ্রন্থটি লিখছে বিল ক্লিনটন। অ্যান্টনি অফ দ্য ওয়ার্ড সোরো এর অ্যান্টনি হচ্ছে হ্যাপিনেস। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য 70টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো আপনাদের আসন্ন সমাজসেবা অধিদপ্তরের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইউনিয়ন সমাজকর্মী সহ এবছর 26 সালে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা দিবেন, তাদেরকে এই প্রশ্নগুলো অবশ্যই শিখতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।